আর যারা এই বেআইনি কাজের মদতদাতা, মূল মাথা তো সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যেটা সব থেকে বেশি জরুরি। না হলে কিন্তু সমাজে ভুল বার্তা যাবে যে দেখো বড় লোক হয়ে গেছে তাই ওদের ছেড়ে দিয়েছে। ওইগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা। দুর্গাপুজোর ছবি, দুর্গা প্রতিমার ছবি এইটুকু, মানে দুর্গার মুখের ছবি, উনার ছবি এত বড়, ওই টাকা নাও আর উনার ছবি টাঙাও, দরকার ছিল না। আরজি করের ফাইল থেকে শুরু করে এই রাজ্যে প্রতিটি ফাইলই খুলুন, কিন্তু আলটিমেট ওটা এন্ড রেজাল্ট দিতে হবে। শুধু খুললে হবে না, খুলে সমস্তটা তদন্ত করে বন্ধ করে মানুষকে দেখাতে হয় যে এই হয়েছিল, মানুষের সামনে সুস্পষ্ট সেই প্রেক্ষাপটটা নিয়ে আসতে হবে। আনিস খান থেকে শুরু করে প্রতিটি ফাইল, সুদীপ্ত গুপ্ত, মইদুল, সব ফাইলই খোলা উচিত, এবং সকলে যারা যারা দোষী তাদের প্রত্যেকে শাস্তি দেওয়া উচিত। প্রাথমিকের শিক্ষক নিয়োগে পর্বত প্রমাণ দুর্নীতি এবং এসএসসির থেকে বেশি দুর্নীতি। এসএসসির তো ওএমআর শিটটা তার মিরর ইমেজ রয়েছে, প্রাথমিকের ওএমআর শিটের কোনো প্রকার মিরর ইমেজ নেই, না ফিজিক্যাল কপি না মিরর ইমেজ, হাওয়া এডিটেবল কপি। আপনাকে যদি বলি যে এই পেজটা আপনি সংরক্ষণ করে রাখবেন, আপনি কি করবেন? আপনি স্ক্যান করবেন, ছবি তুলবেন, আপনি তো আর টাইপ করতে যাবেন না। ওই এত উর্বর মস্তিষ্কের দুর্নীতিগ্রস্ত তারা কি করেছে, এগুলো সব টাইপ কপি রেখে দিয়েছে, যাতে যে পয়সা দেবে যখন তাকে পাস করিয়ে দিতে পারে। টেট ফেল ক্যান্ডিডেটরা চাকরি করছে, স্বপ্না বৈদ্য যে পিটিশনার, যার মামলা গৃহীত হলো, ও সহ আরো যারা রয়েছেন, তার থেকে কম নাম্বার পাওয়া ব্যক্তিরা সব চাকরি করছে, চাকরি পায়নি। ওর থেকে 692 জন কম নাম্বার পাওয়া ব্যক্তি চাকরি করছে। এরকম এমনও ক্যান্ডিডেট আছে যার থেকে 1197 জন কম নাম্বার পাওয়া ব্যক্তি চাকরি করছে। যে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট, টেট ফেল ক্যান্ডিডেট চাকরি করছে, সিলেকশন প্রসেস হয়েছে, এখনো পর্যন্ত প্যানেল নেই। 2016 সালে সিলেকশন প্রসেস, 2017 সালে শেষ হয়েছে। 2022 সালে আদালত নির্দেশ দিল যে তুমি প্যানেল পাবলিশ করো, লিস্ট অফ এমপ্যানেল ক্যান্ডিডেট। তারা কি করলো, লিস্ট অফ এমপ্যানেল ক্যান্ডিডেট পাবলিশ করলো। যেদিন পাবলিশ করলো 28/11/2022, পরের দিনই 29শে নভেম্বর বিজ্ঞপ্তি দিয়ে বললো গতকালের লিস্টটি ভুল ছিল, আমরা এরর ফ্রি লিস্ট ইমিডিয়েটলি প্রকাশ করব। সেই সময় টেট পরীক্ষা চলছিল। 29/11/2022 থেকে আজকে 2026 সাল, এখনো এরর ফ্রি লিস্ট প্রকাশ হয়নি। আপনি আজকে গিয়ে এই ক্যামেরা নিয়ে যান, যে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন ওই প্রাইমারি প্যানেলটা কার বাড়িতে গেলে পাবো। আপনার বাড়িতে, মানিক ভট্টাচার্যের বাড়িতে, বোর্ডের অফিসে, কার বাড়িতে গেলে পাবো? কেউ জানে না। যে দায়িত্ব সিলেকশন কমিটি, সিলেকশন করা, সেখানে সরকারি লোকজন থাকবে, বোর্ডের প্রেসিডেন্ট সহ সরকারি লোকজন থাকবে। সেই দায়িত্ব দেওয়া হলে কালীঘাটের এস বাসুরায়ন কোম্পানি, কালীঘাটের কোম্পানি, মাথায় রাখবেন। যে কোম্পানি দায়িত্ব পেল এবং সেটা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছিল কি ছিল না কেউ জানে না। আইনে বলা আছে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগবে। প্যানেল প্রকাশ করতে গেলে কি, ট্রেন্ড একটা প্যানেল হবে, আনট্রেন্ডের একটা আলাদা প্যানেল হবে, এক্সেমটেড নন এক্সেমটেড প্যানেল হবে, এসসি এসটি ওবিসি জেনারেল প্যানেল হবে। ওরকম প্যানেলই পাবেন না। ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল হবে, সব জগা খেচুড়ি করে দিয়েছে। টেট কেউ ফিল আপ করেছেন ধরুন নদিয়া থেকে, সে হয়তো যখন সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছে সে হয়তো নট 24 পরগনা, যেহেতু বেশি সিট ছিল সেটা থেকে নট 20 পরগনা অ্যাপ্লিকেশন করছে। এবং সে যদি কারোর সাথে নাম্বার ট্যালি করতে চান, ইভেন আরটিআই করে ইনফরমেশন পেলেও তার ট্যালি করার কোনো সুযোগ নেই, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল পাবলিশই করেনি। এবং সেই পাবলিকেশনটা করতে হতো তো বোর্ডকে, বোর্ড কোনো প্যানেলই পাবলিশ করেনি, চাকরি হয়ে গেছে। সিবিআই ইডি তদন্ত করে দেখছে কোটি কোটি টাকায় সব চাকরি বিক্রি হয়েছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আপনারা সবাই শুনেছেন, কিভাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর তার নমুনা সংগ্রহ করতে হয়েছিল। কোর্টের দরজা বন্ধ করে দিয়ে ইন ক্যামেরা করে সেই শুনানি সম্পন্ন হয়েছিল। তারপরে তার নির্দেশের সাপেক্ষে, সেই সময় মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের সাপেক্ষে তার কণ্ঠস্বরের নমুনা। ফলে এই সমস্ত কিছু ঘটেছে, এত দুর্নীতি। আপনাদের নট 24 পরগনায় স্বপ্নবদ্ধ থেকে কম নাম্বার পাওয়া ব্যক্তি চাকরি করছে, নির্দিষ্ট উদাহরণ। এই সব কিছু রয়েছে। এত দুর্নীতি করেছে, আপনি দুর্নীতি মানে গুণে শেষ করতে পারবেন না। এসএসসি থেকে ভয়ঙ্কর দুর্নীতি এই প্রাথমিক। এর দায় কার? এর দায়ী যারা পয়সা নিয়েছে তাদের প্রত্যেককে জেলবন্দি করতে হবে, এবং যারা অযোগ্য তাদের স্থলে, যারা অবৈধ তাদের স্থলে বৈধদের চাকরি দিতে হবে। নতুন সরকার এসেই জায়গায় জায়গায় বুলডোজার চালাতে আদেশ দিচ্ছে। কাটমারির রাজনীতিকে ছেড়ে এবার বুলডোজার রাজনীতি শুরু হলো পশ্চিমবঙ্গে। দেখুন, প্রথমেই বলি, অবৈধ নির্মাণ কখনোই আইন স্বীকৃত না। অবৈধ নির্মাণ আইনগতভাবেই, আইনি প্রক্রিয়ায় ভাঙতে হবে।
এর আইনও রয়েছে। কিন্তু অবৈধ নির্মাণ যারা তৈরি করে আছেন, যারা জলাভূমি ভরাট করেছেন, যারা এই অবৈধ নির্মাণে মদত দিয়েছে, যারা স্কয়ার ফুট প্রতি টাকা নিয়েছে, প্রতি ফ্লোরের টাকা নিয়েছে, যারা ওই 3 কোটি টাকার গাড়ি নিয়ে ওই কেএমসিতে ঢুকেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র গরিব কিছু মানুষজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা হলে সেটা কিন্তু সঠিক হবে না। ব্যবস্থা মূলত নিতে হবে যারা এইসব করিয়েছে, যারা করেছে, আর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের। তাহলে কি হবে, ভবিষ্যতে অবৈধ নির্মাণও থাকবে না, অবৈধ নির্মাণ করার ক্ষেত্রে 10 বার ভাববে। কারণ দেখুন, অবৈধ নির্মাণের ফলে যেটা অসুবিধা হয়, এই যে গোটা কলকাতা শহরে আজ থেকে 15 বছর আগে এর থেকে 4,500 বেশি জলাভূমি ছিল। ভাবুন, শুধু কলকাতা শহরে 4,500 জলাভূমি ভরাট হয়েছে। রামসার সাইট, সেই রামসার সাইটে আপনি দেখুন কতটা অংশ ভরাট হয়ে গেছে। কে করেছে? কে মদত দিয়েছে? মদতদাতা কে? কতটা অংশ এরকম ভরাট হয়েছে? সেগুলো সবটা খুঁজে বের করতে হবে এবং সেগুলোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে হবে। জলাভূমি ভরাট হয়েছে, আইনই তাই। জলাভূমি যদি ভরাট হয়ে যায়, সেটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আপনি যদি জলাভূমির উপর আপনি 10 তলা বাড়ি তোলেন, 5 তলা বাড়ি তোলেন, তো 5 তলা বাড়ি ভাঙলে হবে না, ওই জলাভূমিটা আবার তৈরি করতে হবে। এই জিনিস হয়েছে। দেখুন, ভয়ের রাজনীতি, ভীতির রাজনীতি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কিন্তু বেআইনি নির্মাণ বা বেআইনি কাজ সেটাও কাঙ্ক্ষিত নয়। আমাদের এখন যেটা করতে হবে সেটাকে ব্যালেন্স করতে হবে। আর যারা এই বেআইনি কাজের মদতদাতা, মূল মাথা তো সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যেটা সব থেকে বেশি জরুরি। না হলে কিন্তু সমাজে ভুল বার্তা যাবে যে দেখো বড়লোক হয়ে গেছে তাই ওদের ছেড়ে দিয়েছে। ওইগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া। সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত ঘোষণা করেছে বিজেপি সরকার। মহিলাদের ভোট নিজেদের কাছে রাখতে কি মরিয়া বিজেপি? দেখুন, আমি মনে করি যে সেটা একটা ভালো পদক্ষেপ। নিশ্চিতভাবে মহিলা ভোট, পুরুষ ভোট, যে ভোটই চাক, যারা রাজনীতি করেন তারা সেই ভোট সবসময় তারা পকটস্থ করার চেষ্টা করবেন। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, এটাই স্বাভাবিক। যদি সত্যি সত্যি তাতে যদি 5টা লোকের উপকার হয়, ভালোই তো, হোক না। সরকারি বাসে কেন, অন্যান্য ক্ষেত্রেও মহিলাদের যাতায়াতের খরচাটুকু যদি দেওয়া যায়, তার ব্যবস্থা করলে ভালোই তো। ইমাম এবং পুরোহিতদের ভাতা বন্ধ করে খুবই ভালো ডিসিশন, এক কথায় খুবই ভালো ডিসিশন, একদম। মানে ইমাম জনগণের করের টাকায় না ইমাম ভাতা দেওয়া উচিত, না পুরোহিত ভাতা দেওয়া উচিত। বরঞ্চ জনগণের করের টাকায় ইমামের সন্তান যাতে সুশিক্ষা পায়, ইমামের সন্তান যাতে চাকরি পায়, পুরোহিতের সন্তান যাতে সুশিক্ষা পায়, পুরোহিতের সন্তান যাতে চাকরি পায়, তার ব্যবস্থা করা উচিত। আমি বহুদিন থেকে বলছি যে একদম সরকারি করের, জনগণের করের টাকায় কেন মন্দির বানাবেন ওইসব কালচারাল সেন্টারের নামে? জনগণের করের টাকায় কেন পুজোর অনুদান দেবেন? জনগণের করের টাকায় কেন ইমাম ভাতা দেবেন? জনগণের করের টাকায় কেন পুরোহিত ভাতা দেবেন? জনগণের করের টাকায় একদম এগুলো করা উচিত না। ধর্ম আর রাজনীতি যদি মিশে যায়, তার পরিণতি ভয়ঙ্কর হয়। যারা যারা এটা না বুঝবেন তাদেরও পরিণতি ভয়ঙ্কর হবে। ধর্ম এবং রাজনীতি কোনোভাবেই মেশানোটা কাঙ্ক্ষিত নয়। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে ইমামরা কি মাইনে পেতেন না? কে দিব্যি দিয়েছিল মাথার? কেউ মাথার তো দিব্যি দেয়নি যে আপনাকে ইমাম ভাতাই দিতে হবে। বরঞ্চ ইমাম ভাতা দিয়ে আর মিথ্যা কথা বলে বেসিক্যালি এই সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প কে রচনা করেছিল? এই যে ভাঙড়ে মুসলমানের জন্য হাসপাতাল হয়েছে, হাসপাতাল কোনো মুসলমান বা হিন্দুর জন্য হতে পারে? এসব ঢপবাজির কথা বলেই তো যত সর্বনাশ করেছেন। এই যে কালচারাল সেন্টারের নাম করে মন্দির বানিয়েছেন, সবাই জানে ওটা মন্দির, আপনি খাতা কলমে কালচারাল সেন্টার নাম দিয়েছেন, ঢপবাজি করেছেন, জনগণের করের টাকায় মোচ্ছব করেছেন। আপনি মন্দির হিন্দুরা বানিয়ে ফেলবে, মসজিদ ধর্মপ্রাণ মুসলমানরা বানিয়ে ফেলবে, মেলা বানিয়েছে, হাজার হাজার মসজিদ বানিয়েছে, হাজার হাজার মন্দির তৈরি হয়েছে। কোন মমতা ব্যানার্জিকে দরকার হয়েছিল? কোন সরকারকে দরকার হয়েছে? কাউকে দরকার হয়নি। এই যে সরকার এখানে ঢুকলো, দিয়েই তো সর্বনাশটা পাকালো। তো বিয়েতে দুর্গাপুজোর ছবি, দুর্গা প্রতিমার ছবি এইটুকু, মানে দুর্গার মুখের ছবি, উনার ছবি এত বড়, ওই টাকা নাও আর উনার ছবি টাঙাও। দরকার ছিল না জনগণের করের টাকার মোচ্ছব করা। ওই যে টাকা আপনি দিয়েছেন
পুজোর অনুদান হিসেবে ওই টাকায় তো আপনি হাসপাতাল বানাতে পারতেন, স্কুলগুলো ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে পারতেন, বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে পারতেন, রাস্তা বানাতে পারতেন, আলো দিতে পারতেন। ধর্মীয় বিভাজন তৈরি হতো না। এই ধর্মীয় বিভাজন তো তৈরি করেছেন। একবার ইমাম ভাতা বলে তারপরে পুরোহিত ভাতা দিতে হয়েছে। কেন? ইমাম ভাতা পুরোহিত ভাতা না করলে প্রথমে দেখলেন ইমাম ভাতা দিয়ে মুসলমান ভোট পকটস্থ করবো, দিয়ে দেখলেন আরে বাবা হিন্দু ভোট তো চলে যাচ্ছে, নে দুটো পুরোহিত ভাতা দিয়ে দে। এসব তো করেছেন। এই করার দরকার ছিল, ইমাম ভাতা না দিলে পুরোহিত ভাতাও দিতে হতো না। এগুলো করে বেসিক্যালি মানুষের মধ্যে ধর্মীয় উন্মাদনা বাড়িয়েছেন। এবং শুধু তাই না, যে উন্মাদনা এমনভাবে বাড়িয়েছেন যেগুলো কিন্তু আপনি আর রেস্ট্রিক্ট করতে সমর্থ হননি, সেটা উত্তরোত্তর বাড়িয়েছেন। এবং যদি সত্যি সত্যি ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা বন্ধ হয়ে যাতে ইমামের সন্তান এবং পুরোহিতের সন্তান যাতে কাজ পায়, তারা যাতে সুশিক্ষা পায়, তারা যাতে স্বাস্থ্য বীমা পায়, সেগুলো অ্যাসিওর করুন। সরকারের কাজ এটা। প্রাক্তন সরকারের কাছে আমরা অনেক ছুটেছি, নিরাশ হয়েছি বলছে জনগণ। বলবে, সময় বলবে। দেখুন, নতুন সরকার তো কয়েকদিন নিয়েছে, ফলে এটা একটা তাদের ধরতে গেলে এটা হানিমুন পিরিয়ড। ফলে যারা যোগ্য মেধাবী তাদের প্রত্যেকের আশা প্রত্যাশা রয়েছে। এই রাজ্যে তো চাকরি বিক্রি হতো, মেধার বিনিময়ে তো চাকরি পাওয়া যেত না, অর্থের বিনিময়ে চাকরি। এগুলোর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে একটাকে ছাড়লে হবে না। আর শুধু ভাববেন না যে কটাতে ওই সিবিআই ডাইরেকশন করিয়েছি, সিবিআই ইডি, ওই কটাতেই দুর্নীতি হয়েছে। সবগুলোতেই দুর্নীতি হয়েছে। জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বসিয়ে, যাই প্রাক্তন বিচারপতিদের বসিয়ে যত নিয়োগ আছে সব নিয়োগে দুর্নীতি আনাত করতে হবে। ও WBCS থেকে শুরু করে, কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে, PSC সব নিয়োগে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নিয়োগে, SSC নিয়োগে, যত নিয়োগ আছে এই জেলায় জেলায় যা নিয়োগ হয়েছে, ও কলা পাতার মতো করে গ্রুপ ডির সব নিয়োগপত্র দেওয়া হয়েছে। ওগুলো কি নিয়োগ? কোথায় এক্সামিনেশন হলো, কোথায় ইন্টারভিউ হলো, কেউ জানে না। নিয়োগ হয়ে গেছে কন্ট্রাকচুয়াল পদে, কোনো নিয়ম মানা হয়নি, নিয়োগ হয়ে গেছে। এই যে নিয়োগগুলো করলো, এই যে ছেলে মেয়েরা সমকাজে সমবেতন, সুপ্রিম কোর্ট অনেকদিন আগে বলে দিয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অথচ সেই কনসেপ্টকে কখনো অ্যাডার করা হয়নি। কন্ট্রাকচুয়াল ওয়ার্কার থেকে শুরু করে পার্ট টাইম ওয়ার্কার, তারা প্রত্যেকেই ডিপ্রাইভড, এতদিন ধরে ডিপ্রাইভড। তাদের দায় কে নেবে? সরকারকে নিতে হবে, তাদের উপযুক্ত বেতন দিতে হবে। এই প্রত্যেকের উপযুক্ত বেতন যদি না দিতে পারেন, সেটা কিন্তু তাদের প্রতিও বঞ্চনা। আমরা দেখলাম যে এই 32,000 চাকরি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল, আবার সুপ্রিম থেকে যখন হাইকোর্টে ফেরানো হলো, হাইকোর্ট যখন রায় দিল যে এদের যদি চাকরি বাতিল করা হয় তাহলে স্কুল থাকবে কারা, সেই রায়ের পাওয়ার পরে দেখলাম যে হাইকোর্টের যারা 32,000 চাকরি প্রার্থী তারা এমন উল্লাস করছিল আর তাদের এমন মনোভাব দেখাচ্ছিল যে যারা এই চাকরির দুর্নীতির জন্য যারা মামলা করেছিল তারাই সব থেকে বড় ভিলেন। দেখুন, সেটা তো বারবারই, সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়রা করেছিল। আপনি দেখেছেন যে যারা দুর্নীতি করলো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অ্যাসোসিয়েটস যারা, সেই জায়গায় থেকে চোখ ঘোরানোর জন্য কিছু দুর্নীতিগ্রস্তকে ওরা নিজেদের পকেটে বললো, দিয়ে বললো ওই যে সমস্ত আইনজীবীরা এই মামলার করছে তাদেরকে গালাগালি দে, তাদের চেম্বার গিয়ে অ্যাটাক কর। এ তো মমতা ব্যানার্জির পুরাতন খেলা, এটা করেছেন। আমাকে বিকাশবাবুকে বলেছেন, দেখুন দুর্নীতি করবে মমতা ব্যানার্জিরা, দুর্নীতি করবে তার সাঙ্গপাঙ্গরা, আর তাই নিতে হবে অন্যদের। আপনি বলুন যে আপনার সরকার চলাকালীন এই পরিমাণ দুর্নীতি হলো কেন? আপনি বলুন যে এই দুর্নীতি সম্পর্কে আপনি ওয়াকিবহাল ছিলেন কি ছিলেন না, নাকি এই দুর্নীতি জেনেও আপনি নিশ্চুপ ছিলেন? আপনি যদি বলেন যে না আমি ওয়াকিবহাল ছিলাম না, তাহলে বুঝতে হবে আপনি সরকার পরিচালনার ক্ষেত্রে দক্ষ নন। আর যদি বলেন যে আমি জেনেও চুপচাপ ছিলাম, তাহলে বুঝতে হবে আপনি দুর্নীতিগ্রস্ত। এখন আপনাকে বলতে হবে যে আপনি অদক্ষ নাকি দুর্নীতিগ্রস্ত, দুটোর মধ্যে একটা। আইদা যদি না জেনে থাকেন তাহলে অদক্ষ, আর জেনে থাকা সত্ত্বেও যদি না বলে থাকেন তাহলে দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত এবং অদক্ষতার মধ্যে কোনটা বাঁচবেন নাকি দুটোই বাঁচবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। এই যে 32,000 চাকরি যেটা মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করলেন, ইতিমধ্যে দেখেছেন যে রাজ্যের বিভিন্ন দুর্নীতিতে রাজ্য সরকারের ট্যাক্সের, সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা নিয়ে মামলা লড়া হয়েছে। এইবারে যে এই 32,000-এর মামলা যেটা সুপ্রিম কোর্টে গেল, এই যে
মামলা লড়ার টাকা কি বর্তমান সরকার দেবে বলে মনে সে করেন? সরকার ঠিক করবে। দেখুন, সরকারি উকিল তো দিতেই হবে, কিন্তু সরকার যেখানে প্রয়োজন নেই সেখানে কেন অ্যাপিল করতে যাবে? যেমন ধরুন, আমরা একটা উদাহরণ দিই, মিউনিসিপাল প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্ত করতে করতে সোমেন নন্দীর মামলা, ওখানেই অয়নশীলের বাড়িতে তদন্ত করতে গিয়ে ইডি দেখলো যে ওখানে মিউনিসিপ্যালিটিতেও স্ক্যাম হয়েছে, তারা অ্যাপ্লিকেশন করলো, সেখানে সিবিআই তদন্তের নির্দেশ হলো, সেই তদন্তকে চ্যালেঞ্জ করে সরকার ডিভিশন বেঞ্চে গেল, সরকার হারলো, সেই তদন্তকে চ্যালেঞ্জ করে সরকার সুপ্রিম কোর্টে গেল, পশ্চিমবঙ্গ সরকার কেন? আরে ভাই, তদন্ত হলে সুজিত বোস জেলে যেত, আজকে তো সুজিত বোস জেলে মিউনিসিপ্যালিটি স্ক্যামে। ওরা বুঝেছিল সুজিত বোসকে বাঁচাতে জনগণের করের টাকা ব্যবহার করতে হবে। আলটিমেট সিবিআইডি তদন্ত হয়েছে, এটা তো দরকার ছিল না। এর দায় নিতে হবে, এবং এর জন্য দায়ী সেই সময়ের ডিসিশন মেকাররা। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ডিসিশন মেকার। এই যে আরজি করার ফাইল খোলা হলো, কি মনে করছেন? দেখুন, আরজি করের ফাইল থেকে শুরু করে এই রাজ্যে প্রতিটি ফাইলই খুলুন, কিন্তু আলটিমেট ওটা এন্ড রেজাল্ট দিতে হবে। শুধু খুললে হবে না, খুলে সমস্তটা তদন্ত করে বন্ধ করে মানুষকে দেখাতে হয় যে এই হয়েছিল, মানুষের সামনে সুস্পষ্ট সেই প্রেক্ষাপটটা নিয়ে আসতে হবে। এই যে আনিস খানের ফাইল কি খোলা হবে? আনিস খান থেকে শুরু করে প্রতিটি ফাইল, সুদীপ্ত গুপ্ত, মইদুল, সব ফাইলই খোলা উচিত, এবং সকলে যারা যারা দোষী তাদের প্রত্যেকে শাস্তি দেওয়া উচিত।